ধর্ম মন্ত্রণালয়ের অধীনে চ্যারিটি সংস্থা থেকে নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলামের জন্য ১ কোটি টাকার একটি ফান্ড তৈরি করা হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ। সকালে চট্টগ্রামের লোহাগাড়ায় নিহত অ্যাডভোকেট সাইফুলের কবর জিয়ারত করার পর তিনি বলেন, সাইফুলের হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। এদিকে নিহত সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার 2 দিন পার হলেও এখনো পর্যন্ত কোনো হত্যা মামলা দায়ের হয়নি। তবে সাইফুলকে হত্যার ঘটনায় বৃহস্পতিবার আরও 8 জনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে ওই হত্যার ঘটনায় এখন পর্যন্ত 36 জনকে গ্রেপ্তার করা হলো। এদিকে সকালে চট্টগ্রামে নির্মম হত্যাকাণ্ডের শিকার আইনজীবী সাইফুল ইসলাম আলিফের বাড়িতে যান অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধানচন্দ্র রায় পোদ্দার। সাইফুলের কবর জিয়ারতের পর ধর্ম উপদেষ্টা বলেন, ধর্ম মন্ত্রণালয়ের অধীনে চ্যারিটি সংস্থা থেকে নিহত সাইফুল ইসলামের পরিবারের জন্য 1 কোটি টাকার একটি ফান্ড তৈরি করা হবে। 1 কোটি টাকার ফান্ড আমরা রেজ করছি। ইতিমধ্যে আমাদের ফান্ডে বেশ কিছু টাকা জমা হয়েছে। এগুলো আমরা ওনাদের বাবার সাথে কথা বলে, ওনার স্ত্রীর সাথে কথা বলে একটা অ্যাকাউন্টে রেখে তারা যাতে বাকি জীবনটা স্বচ্ছন্দে কাটাতে পারে, ভরণ পোষণ শিক্ষা দীক্ষা চলতে পারে, এই ব্যবস্থা আমরা নিচ্ছি। সাইফুলের হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলেও জানান তারা। আমাদের এই ভূখণ্ডে হাজার বছর ধরে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ ভাই ভাইয়ের মতো বাস করে আসছে। আমরা সেই সম্প্রীতি বজায় রাখবো, সংহতি বজায় রাখবো, তাহলে কোনো শত্রুরা কোনো ক্ষতি করতে পারবে না আমাদের। এছাড়া চট্টগ্রামে নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানান তিনি। পরে মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশি বিদেশি ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ফাঁদ পেতেছে। তাদের মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি। আমরা সংযত থাকব। ওরা একটি ফাঁদ পেতেছে, ফিতনা, ফাসাদ, বিশৃঙ্খলা, অপশক্তি, উগ্রবাদী, এদের পাতানো ফাঁদে আমরা যেন পা না দেই। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। ইসকন নিষিদ্ধ করতে প্রয়োজনে আবারও শাপলা চত্বরে সমাবেশ করার হুঁশিয়ারি দিয়েছেন হেফাজতে ইসলাম। ইসকন নিষিদ্ধের দাবি এবং চট্টগ্রামে তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এই মন্তব্য করেন। তারা বলেন, ইসকনের আড়ালে কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করলে কড়া জবাব দেওয়া হবে। বিস্তারিত দেখুন আমার করা একটি প্রতিবেদনে। ইসকন নিষিদ্ধের দাবি এবং চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে জুমার নামাজের পর বাইতুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর হেফাজতে ইসলাম। এতে হাজার হাজার মুসল্লি অংশ নেন। এ সময় সংগঠনের নেতারা বলেন, পরাজিত শক্তি সনাতন ধর্মীদের একটি অংশকে ব্যবহার করে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির পায়তারা চালাচ্ছে। এজন্য তারা ইসকনকে ব্যবহার করছে। তাদের যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার ঘোষণা দেন নেতারা। চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের 90% মুসলিম রাষ্ট্রের মধ্যে যখন দিনে দুপুরে আমাদের একজন মুসলিম ভাইকে কুপিয়ে জবাই করে হত্যা করা হবে, তখন আমরা পশ্চিম কালেও চুপ করে বসে থাকবো না। এই সন্ত্রাসী সংগঠন ইসকনকে অনতি বিলম্বে বাংলাদেশের মাটি থেকে বহিষ্কার করতে হবে। এই বাংলাদেশে এই পর্যন্ত কোন একটা হিন্দুর গায়ে ফুলের টুকা পড়ে নাই। বাংলাদেশের হিন্দুরা মাতৃকুলের মতো নিরাপদে আছে। সমাবেশে বাংলাদেশের মানুষের বন্ধু দাবি করলেও খুনি শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত নিজেদের চরিত্র দেখিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক। বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে চরম নগ্ন হস্তক্ষেপ করে বাংলাদেশের জনগণকে আহত ক্ষতবিক্ষত করে তুলেছে ভারত। আমরা ভারত রাষ্ট্রের বাংলাদেশ নীতির তীব্র সমালোচনা করছি। হেফাজতে ইসলামের নেতারা সবাইকে শান্তিপূর্ণভাবে বর্তমান পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান। পাশাপাশি আইনজীবী সাইফুল ইসলাম হত্যায় মদতদাতাদের বিচারের আওতায় আনারও জোর দাবি জানান তারা। অন্যায়কারীদের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। এস.এম. তানবীর, মাই টিভি, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ধর্মের নামে কোনো সহিংসতা নতুন বাংলাদেশের মানুষ দেখতে চায় না। তিনি বলেন, সীমান্তের ওপার থেকে নতুন নতুন ষড়যন্ত্র হচ্ছে, তাই যা অর্জিত হয়েছে তা যেন বৃথা না যায়। বিকেলে ঢাকাস্থ ঠাকুরগাঁ ছাত্র পরিষদের ছাত্র কনভেনশনে তিনি কথা বলেন। অপর এক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, পতিত স্বৈরাচার আরেকবার যেন নির্যাতন, লুটপাটের সুযোগ না পায়, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। ঢাকায়স্থ ঠাকুরগাঁও ছাত্র পরিষদের কনভেনশনে প্রধান অতিথি হিসাবে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, ধর্মের নামে কোনো সহিংসতা নতুন বাংলাদেশের মানুষ দেখতে চায় না। যখন দেখি ইসকনের নামে, ধর্মের নামে একজন আইনজীবী নিহত হয়ে পড়ে থাকে, রক্তাক্ত, এই তো বাংলাদেশ আমরা দেখতে চাইনি। সীমান্তের উপর থেকে নতুন নতুন ষড়যন্ত্র হচ্ছে, তাই যা অর্জিত হয়েছে তা যেন বৃথা না যায়। একটাই অনুরোধ, যে আমরা যেটা অর্জন করেছি সেটা যেন আমাদের বৃথা না যায়। কারণ সীমান্তের ওই পারে ফ্যাসিস্ট বসে আছে, ওখান থেকে নতুন নতুন চক্রান্ত ষড়যন্ত্র করা হচ্ছে। প্রতি মুহূর্তে তারা এক একটা ঘটনা ঘটিয়ে সেটাকে ফেনাপ করে পৃথিবীতে বিশ্বে দেখাতে চায় যে বাংলাদেশ নাকি মৌলবাদীদের দেশ হয়ে গেছে। এখনো ক্রান্তিকাল কেটে ওঠেনি মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, বিশৃঙ্খলা না করে সবাইকে সজাগ থাকতে হবে। এই আনন্দে আমাদের থাকার কোনো অবকাশ নাই যে আমরা জিতে গেছি, সব হয়ে গেছে। আমাদের মাথার উপরে সে খড়গ এখন আছে এবং চতুর্দিকে কিন্তু তারা চেষ্টা করছে আবার অন্ধকারে নিয়ে যাওয়ার। এদিকে জাতীয় প্রেস ক্লাবে খেলাফত আন্দোলনের এক আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, পতিত স্বৈরাচার যেন আবার নির্যাতন লুটপাটের সুযোগ না পায়, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। এই যে সরকার যারা এখন আছে তাদের এই ব্যাপারে ভূমিকা পালন করতে হবে। ফ্যাসিবাদ বিরোধী যত রাজনৈতিক শক্তি, তাদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে, তাদেরকে সাথে নিয়ে এই অশুভ শক্তিকে মোকাবেলা করতে হবে। অন্তর্বর্তী সরকারকে দ্রুততম সময়ে নির্বাচন দেওয়ার আহ্বান জানান বিএনপির এই সিনিয়র নেতা। মানুষের কল্যাণের জন্য। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। আওয়ামী লীগ একটি গণতন্ত্র হত্যাকারী ও নষ্ট দল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। একক ব্যক্তির লেখা সংবিধান নিয়ে কখনো দেশের জন্য ভালো কিছু হতে পারে না বলে মন্তব্য করে বলেন, ৭১ পরবর্তী সময়ে যে গণতন্ত্রের প্রতিষ্ঠা ও বৈষম্য দূর করার কথা ছিল তা আজও বাস্তবায়ন হয়নি। আবু সাইদ রিপোর্ট। দীর্ঘ ১৬.৫ বছর পর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ঢাকা মহানগর দক্ষিণ ইঞ্জিনিয়ার্স ফোরাম আয়োজন করে কর্মী সম্মেলনের। সম্মানিত সভাপতি, সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আওয়ামী লীগ একটি গণতন্ত্র হত্যাকারী দল। ৭১-এর মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে কথা ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা ও বৈষম্য দূর করা, কিন্তু প্রকৃতপক্ষে তা অর্জন হয়নি। আওয়ামী লীগ টোটালটাই একটা নষ্ট দল বলে আমার কাছে মনে হয়। দেখেন, ওর নাম ছিল আওয়ামী মুসলিম লীগ, মুসলিমটা কাটাই দিল। এটা আশা করা গিয়েছিল যে আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব, এই আশা নিয়ে মানুষ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। আরও একটা উদ্দেশ্য ছিল, সেটা ছিল যে বৈষম্য বিরোধী, অর্থাৎ পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে একটা বৈষম্য ছিল। এই বৈষম্য দূর করার জন্যই 71-এ আন্দোলনটা খুবই বেগবান হয়েছিল। এছাড়াও ৫ আগস্ট গণ অভ্যুত্থানে বিগত সরকারের পতনের প্রসঙ্গ তুলে ধরে জামাতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, নতুন বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদীদের জায়গা হবে না। যারা বাংলাদেশে আছে তাদেরকে বলবো, ভুল যেটা করেছেন তওবা করেন, এখান থেকে ফিরে আসেন। মানব রচিত মতবাদ দিয়ে জীবনে কোনোদিন দুনিয়া তো শান্তি পাওয়া যাবে না, মরার পরে তো মায়ের আছে কপাল। দেশে ইসলাম প্রতিষ্ঠা হলে নতুন রাষ্ট্র গঠন করা সম্ভব উল্লেখ করে মুজিবুর রহমান বলেন, প্রধান উপদেষ্টার কাছে লিখিত আকারে রাষ্ট্র সংস্কারের ৪১টি প্রস্তাবনা দেওয়া হয়েছে। যতক্ষণ পর্যন্ত দেশ, জাতি এবং রাষ্ট্র আল্লাহর বিধান অনুযায়ী পরিচালিত না হবে, ততক্ষণ পর্যন্ত মানুষের মুক্তি অর্জন কিছুতেই সম্ভব না। এই সরকারগুলো কেউ আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে নাই। দেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দিতে প্রধান উপদেষ্টাকে রাষ্ট্র সংস্কার শেষে নির্বাচন দেওয়ারও আহ্বান জানান জামাতের এই নায়েবে আমির। কেয়ারটেকার নির্বাচনের মাধ্যমে সুন্দর নির্বাচন হয়, সেটাকে বাতিল করে দিল। এখন অবশ্য চেষ্টা করা হচ্ছে। আবু সাইদ, মাই টিভি, ঢাকা। বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দক্ষতা উন্নয়ন, মান নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য একটি স্বতন্ত্র মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি পরিদপ্তর গঠন ও সব শিক্ষা প্রতিষ্ঠানে দক্ষ বিষয়ভিত্তিক মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের প্রভাষক হতে অধ্যাপক পর্যন্ত বিভিন্ন পদে পদায়ন সহ ৬ দফা দাবিতে মহাসমাবেশ করেছে বৈষম্য বিরোধী জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পরিষদ।
বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি পালন করে সংগঠনটি। এ সময় নেতাকর্মীরা বলেন, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের 10ম গ্রেড বাস্তবায়ন করে 50,000 নতুন পদ সৃষ্টি করে দ্রুত নিয়োগ দিতে হবে। এসব দাবি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নিতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের প্রতি আহ্বান জানানো হয়। তারা আন্দোলন করছে তাদের ন্যায্য অধিকার পাওয়ার জন্য, কিন্তু সরকার এখনো কোনো ইতিবাচক সাড়া দেয় নাই, শুধু আশ্বাস দিয়েছে। এই ধরনের আশ্বাস আমরা 84 সাল থেকে পেয়ে আসছি। প্রত্যেকের যৌক্তিক অধিকারগুলোকে, দাবিগুলোকে আমরা বহন করব, এভাবে এই নতুন একটি বাংলাদেশ তৈরি হবে। আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবসে ফিলিস্তিনের প্রতি সমর্থনে মার্চ ফর প্যালেস্টাইন পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিকেলে রাজু ভাস্কর্যের পাদদেশে কর্মসূচির আয়োজন করা হয়। মার্চ ফর প্যালেস্টাইনের আজকের এই পতাকাটিতে বাংলাদেশের ইতিহাসে ফিলিস্তিনের পক্ষে সবচেয়ে বড় পতাকা বলে অভিহিত করেছেন শিক্ষার্থীরা। অতি দ্রুত যেন ফিলিস্তিনি নিপীড়িত নাগরিকদের উপর নির্যাতন বন্ধ হয় সে আহ্বান জানান তারা। এসএম আরিফের রিপোর্ট। আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবসে ফিলিস্তিনের প্রতি সমর্থনে রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে মার্চ ফর প্যালেস্টাইন পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা বিশাল পতাকা নিয়ে সাংস্কৃতিক সেগমেন্ট ও র্যালির আয়োজন করে। মার্চ ফর প্যালেস্টাইনে এই পতাকাটিকে বাংলাদেশের ইতিহাসে ফিলিস্তিনের পক্ষে সবচেয়ে বড় পতাকা বলে অভিহিত করেন তারা। পাশাপাশি গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে বিশ্ববাসীকে এক হওয়ার দাবিও জানান শিক্ষার্থীরা। শুধু একজন মুসলিম হিসেবে না, একজন মানুষ হিসেবে বিশ্ববাসীর কাছে আমার এই বার্তা যে ফিলিস্তিনের যে গণহত্যা সেটা অবিলম্বে বন্ধ হোক, ফিলিস্তিনের ভাই বোনরা যেন অবিলম্বে স্বাধীনতার স্বাদ অনুভব করুক। কিন্তু আমরা সাময়িকভাবে আমরা সাহায্য করতে পারবো না, কিন্তু এখান থেকে আওয়াজ পৌঁছতে যে আমরা মুসলমানের পক্ষে আছি, কিন্তু মুসলিম যত কান্ট্রিগুলো আছে এবং মুসলিম সকলেই একত্রিত হওয়ার জন্য আমি আহ্বান জানাবো। ইসরায়েল যা করতেছে এটা তাদেরকে বন্ধ করতে হবে, তাদের যে অকুপেশন সেটা বন্ধ করতে হবে। ফিলিস্তিনের মানুষের যে ন্যায্য পাওয়া, ন্যায্য অধিকার, ন্যায্য দাবি সেটা তাদেরকে ফিরিয়ে দিতে হবে অতি সত্বর। রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে শুরু হওয়া মার্চ ফর প্যালেস্টাইন র্যালিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা। বাজারে নতুন আলু থাকলেও কমছে না দাম। সপ্তাহ ব্যবধানে কেজি প্রতি 10 টাকা বেড়েছে পুরনো আলুর দাম। পেঁয়াজের বাজার অপরিবর্তিত থাকলেও বাড়ছে ইলিশের দাম। কিছু নিত্যপণ্যে শুল্ক ছাড় দেওয়া হলেও প্রভাব পড়েনি বাজারে, উল্টো বেড়েছে কিছু কিছু পণ্যের দাম। বিস্তারিত দেখুন একটি প্রতিবেদনে। সরবরাহ সংকটের অজুহাতে বাজারে কমছে না আলুর দাম। নতুন আলু থাকলেও দাম কমার কোনো লক্ষণ নেই। সপ্তাহ ব্যবধানে 10 টাকা বেড়ে পুরাতন আলু বিক্রি হচ্ছে 80 টাকা কেজিতে। নতুন আলুর দাম 120 থেকে 130 টাকা। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 130 থেকে 140 টাকা কেজিতে। শীতের সাথে সাথে সরবরাহ বাড়ায় বাজারে সবজির দাম কম বলে জানালেন বিক্রেতারা। সবজির দাম তো মনে করেন যে সবই কমছে। এই যে সিমানাটা 80 টাকা হয়েছে, 100 টাকা 80 টাকা হয়েছে। কপির দামও কমে গেছে, বড় বড় কপি 50 টাকা বেজেছে এখন। তবে ক্রেতাদের অভিযোগ, দাম কমলেও এখনো উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে শীতের সবজি। গত সপ্তাহে আলু ছিল 70, এখন 80 হয়ে গেছে। আবার করলার কেজি 100 টাকা। ফেসবুকে গেলে দেখি আমরা শুনি সব দাম কমতেছে, আসলে দাম কমে না। সরবরাহ কমে যাওয়ার অজুহাতে বাড়তে শুরু করেছে ইলিশের দাম। তবে বিক্রেতারা অন্যান্য মাছের দাম কম থাকার কথা বললেও ক্রেতাদের অভিযোগ, এখনো সব মাছের দাম চড়া। এটা হচ্ছে কেজি 850 টাকা, 3টাই কেজি হবে। মাছের, ইলিশ মাছের দাম অনেক বাড়তি, নদীতে মাছ নাই। এই জাতা চিংড়িটা 900 বেশি, আগে বেচতাম 1100, 1000। ইলিশ মাছ বাজারে তো চড়া দাম চলতেছে সবকিছু। দেশি ট্যাংরা মাছ দিলাম আপনার কেজি কত 800 করে, এগুলো ধরেন আগে 500-600 করে পাওয়া যেত। বাজার নিয়ন্ত্রণে চাল, খেজুর, তেল, চিনি, পেঁয়াজ, আলু ও ডিম আমদানিতে সরকার শুল্ক ছাড় দিলেও ডিম ছাড়া বাকি পণ্যের দাম তেমন কমেনি বলে জানালেন ক্রেতা বিক্রেতা উভয়ই। বাজার নিয়ন্ত্রণে প্রয়োজন নিয়মিত বাজার মনিটরিং বলে মত তাদের। ডক্টর ইনু সাহেব বাজারের দিকে একটু লক্ষ্য করা উচিত। এই দিক দিয়ে আলাদা বিশেষ একটা টিম করে এগুলোকে মনিটরিং এ রাখা উচিত। এসএম তানবীর, মাই টিভি, ঢাকা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে গ্রেফতার হওয়া আরও 75 বাংলাদেশিকে ক্ষমা করেছে দেশটির সরকার। এ নিয়ে মোট 188 জনকে সাধারণ ক্ষমার আওতায় মুক্তি দিয়েছে আরব আমিরাত। এই ইস্যুতে আমিরাতে আর কোনো বাংলাদেশি গ্রেফতার নেই। এর আগে দুপুরে ফেসবুকে দেয়া এক পোস্টে প্রবাসী কল্যাণ উপদেষ্টার একান্ত সচিব সারওয়ার আলম লিখেন, জুলাই-আগস্ট 2024-এ ছাত্র জনতাকে হত্যা ও নিপীড়নের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে মিছিল ও বিক্ষোভ করায় আটক আরও 75 প্রবাসী বাংলাদেশিকে আজ ক্ষমা করল আমিরাত সরকার। এই ঘটনায় এ পর্যন্ত মোট 188 জনকে মুক্তি দিয়েছে আমিরাত সরকার।
ময়মনসিংহ নগরীর মাঝকান্দা এলাকায় বিসিকে একটি কীটনাশক তৈরির কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল 10:30টার দিকে আকস্মিক আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট দ্রুত ঘটনাস্থল পৌঁছে কাজ শুরু করে। ফায়ার সার্ভিস দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করায় বিসিকের অন্য কোনো কারখানায় আগুন ছড়ায়নি। পরে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে আগুনের সূত্রপাত কিভাবে তা এখনও জানাতে পারেনি উদ্ধার কাজে নিয়োজিত ফায়ার সার্ভিস। ধারণা করা হচ্ছে কীটনাশক তৈরির কেমিক্যাল থেকে আগুনের সূত্রপাত। এখানে আমাদের গোডাউনে যা ছিল মালামাল সব পুড়ে গেছে। 10টি ইউনিট আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। আধা ঘন্টা থেকে 45 মিনিট ভিতরে আমরা আগুন নিয়ন্ত্রণে আনি এবং এখন মোটামুটি আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে বলা চলে। বগুড়ায় 4 বছরের শিশুকে অপহরণ করে মুক্তিপণের টাকা না পেয়ে হত্যা করা হয়েছে। অপহরণ হওয়ার একদিন পর সকালে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় প্রতিবেশী তাহমিনা খাতুনের নামে এক নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে শিশুটি বাড়ির সামনে খেলছিল, সেখান থেকে শিশুটি নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর শিশুটির পরিবারের সদস্যরা গ্রামবাসীর সহায়তা চাইলে সকালে প্রতিবেশী রতনের বাড়ির ভাড়াটিয়া এক নারী শিশুটিকে একটি বস্তা করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা আটক করে পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ এসে বস্তার ভিতর থেকে শিশুটির মৃতদেহ ও একটি মুক্তিপণের চিরকুট উদ্ধার করে।